অ্যান্ড ইউ আর এ পাবলিক সার্ভেন্ট, এই জিনিসটা কি তারা বিশ্বাস করে? আমি মনে করি বিং এ বিজনেসম্যান, এই যে ইউনূস সাহেবের সরকার কিন্তু ব্যবসায়ীদের সাথে কোনো যোগাযোগই নাই। অনেক যে সংস্কারে কমিটেড হতে হবে, সবাই তো সংস্কারের কথা বলতেছে, সংস্কার সংস্কার, কী সংস্কার? আসল সংস্কার হতে হবে বিনিয়োগের জন্য সরকার কাঠামোর পরিবর্তন। সবচেয়ে বড় বিনিয়োগটা করতে হবে শিক্ষায়, স্বাস্থ্যে, আবাসনে এবং মানব উন্নয়ন। আমাদের অনেক ধন্যবাদ হার্ড নিউজকে যে তারা বাংলা ভাষায় অনুষ্ঠানটা চালু করছেন। আপনারা খুবই ভালো। তো যেটা বলছিলেন যে কেমন আছি, আমরা ভালো আছি, কিন্তু যেটা আমাদের ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক জায়গাটায় বাংলাদেশে একটা ক্রান্তিকাল আমি বলবো। একটা তো হলো রাজনৈতিকভাবে দুনিয়া সারা জাগানো যে ঘটনাটা ঘটেছে আপনার 24 সালের অগস্টে, সেই পরিবর্তনের জের হিসাবে আমরা ডেফিনেটলি তার শকটা এখনও আছে। এবং সেখানে যেটা হয়েছে যে সারা পৃথিবী দেখেছে যে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, সামরিক বাহিনী সবাই মিলে কিন্তু এই পরিবর্তনটায় সম্ভব করেছে, যে পরিবর্তনটা ভীষণভাবে প্রয়োজন ছিল। কারণ আমরা এমন মারাত্মকভাবে দুর্নীতি এবং বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে মারাত্মক রকমের বিপর্যয়কর সব অবস্থায় পতিত হয়েছিলাম। সেখান থেকে উত্তরণটা খুব দরকার ছিল। এটা একটা মিরাকেল মতো হয়েছে। কিন্তু যেটা তার আগের সময়গুলোতে আমাদের যে বিগত প্রায় 15-16 বছর ধরে যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা মারাত্মক রকমের বিপর্যয় তৈরি হয়েছিল, সেটা হলো ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ পাচার। সে অর্থ পাচারের মধ্যে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল, সরকারের প্রধান থেকে আরম্ভ করে সরকারের সর্বস্তর, মানে রাজনৈতিক লোকজন, তারপরে হলো প্রশাসনের লোকজন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিচারপতিরা এবং সবচেয়ে বড় কথা ব্যবসায়ী নামক কিছু অলিগার কিংবা দানব মিলে তারা যা করেছে সেটা পৃথিবীতে নজিরবিহীন। তারই জের আমাদের এখানে চলছে। কারণ হলো এই যে বিশাল শূন্যতা কিংবা এত বড় পাচার হলো এবং ক্ষমতার পালা বদলের পরে মানে ক্ষমতাসীনরা পালিয়ে গেল, অবস্থাশালীরা যারা অনেক অর্থ সম্পদের মালিক ছিল, তাতে অর্থনীতিতে একটা মারাত্মক রকমের ইম্প্যাক্ট হয়েছে। আমাদের তারল্য সংকট দেখা দিল, ফরেন এক্সচেঞ্জের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কাছে চলে গেল, যেটা এখন এক বছর অবস্থার মধ্যেই কিন্তু আমরা একটা ভালো জায়গায় উপনীত হয়েছি। আপনার ইতিমধ্যে 30 বিলিয়নের উপর আমাদের রিজার্ভ এখন উন্নীত হয়েছে এবং যে পাচারটা ব্যাপকভাবে হতো সেটাকে রোধ করা গিয়েছে। আমি সেটার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সরকারকে অবশ্যই অভিনন্দন জানাবো। এটা তাদের এই ম্যানেজমেন্টটা অনেক ভালো হয়েছে এবং যে ব্যাংকগুলোর মাধ্যমে যে গোষ্ঠী এটা করতো তাদের সেই ব্যাংকগুলোকে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং ইসলামী ব্যাংকের বিরাট বড় রকমের ভূমিকা ছিল দেশের শিল্প বাণিজ্যে, অগ্রগামী শিল্প, পশ্চাৎ শিল্প সবটাতে তাদের বড় রকমের ইনভেস্টমেন্ট ছিল এবং ক্ষুদ্র বাণিজ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের লুণ্ঠনের কারণে। সেটাও কিন্তু ইসলামী ব্যাংকরা তাদের হাত থেকে সরকার নিয়ে সরাসরি পরিচালনা করছে। তো সবটা মিলে আমি বলবো যে অর্থ যাদের কাছে ছিল, যারা সহজে রোজগার করত, কমিশন, টেন্ডারবাজি, বড় প্রকল্প, মাঝারি প্রকল্প, সহজে ইনকাম করে রাষ্ট্রকে দেউলিয়া করেছে বটে, কিন্তু তাদের হাতে অর্থ ছিল, তারা যেহেতু দৃশ্যপটে নাই সেহেতু তরল টাকাও নাই। অতএব বাজারে একটা সংকট আছে এবং ইনফ্লেশন কিংবা মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল, যেটা এই মুহূর্তে একটু ইয়েতে আসছে। তারপরেও নিম্ন আয়ের মানুষ, যাকে বলে বটম অফ দি পিরামিড বলা হয়, তাদের জীবনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা সীমিত আয় এবং টাকার মূল্য কমে গিয়ে পণ্যের মূল্য বেড়ে গিয়েছে, তার আয় কিন্তু বাড়েনি। ফলে আমাদের দেশে বর্তমান সরকারের আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে মানুষের আয় বাড়ানো, তারপরে আইনের জায়গায়, আইনের শাসনের জায়গায় মানে কঠোর হওয়া। আবার যে সরকার ক্ষমতায় আছেন তারা, আমি বলবো সব মিলিয়ে তারা ভালো, কিন্তু তাদের কাছে মানুষ যে প্রত্যাশা করছে বৈপ্লবিক পরিবর্তন, তারা তো বিপ্লবী সরকার না। ইউনূস সাহেব কোনো বিপ্লবী সরকার না।
তো তিনি এবং তার পেছনে কোনো মিলিশিয়া কিংবা সামরিক সমর্থনের কতটুকু আছে সেটাও প্রশ্নবোধক, যার জন্য তিনি তারপরে যা করে গেছেন সেটা আমি বলবো এক কথায় মন্দ না, কিন্তু আরও অনেক ভালো হতে পারত যদি তার ডান পাশে বাঁ পাশে তিনি ভালো হাতগুলো নিতেন। আরও অনেক লোক ছিল নেওয়ার মতো। আমরা ব্যবসায়ীরা আসলে আমরা এটা ক্রান্তিকাল পার করছি, কারণ ব্যবসা কম। 40% মতো ইনফ্লেশন মানে ফরেন এক্সচেঞ্জ মূল্য বৃদ্ধি হয়েছে। 40% মতো কিন্তু কারবার কমে গিয়েছে, আমদানি কমে গিয়েছে। আপনি ওইভাবে বলতে পারেন যে একটা এভারেজ করতে পারেন যে 40% মানুষের রোজগার কমে গিয়েছে, আবার মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 100%। তাহলে নিম্ন আয়ের মানুষের বাইং পাওয়ার পিপিপি পারচেজ পাওয়ার প্যারিটিটা অনেক কমে গিয়েছে। এইটা খুব সরল ভাষায় বোঝানো দরকার ছিল রাজনীতিবিদদের। এই জায়গায় আমাদের তাড়াতাড়ি দেশের স্বাভাবিক অবস্থা আনা, একটা নির্বাচন দিয়ে একটা দায়িত্বশীল সরকার আনা যারা অন্তত এই সংস্কারগুলো করবে যে সংস্কারগুলোর দাবি ছিল, এবং রাষ্ট্রকে একটা বিনিয়োগ বান্ধব রাষ্ট্র কিংবা সরকার ব্যবস্থা তৈরি করার জন্য যে ব্যাপক সংস্কার দরকার আমি মনে করি সেগুলো দিয়ে নজর দেওয়া, সেই অঙ্গীকারগুলোতে আসা। কিংবা জুলাই সনদ বলুক আর জুলাই ইশতেহার বলুক, সেখানে একটা জোরালো ইশতেহার আসা উচিত যে আমরা এইসব পরিবর্তনগুলো করতে অঙ্গীকার করছি। হোয়াট এভার অর হু এভার কামস ইন পাওয়ার, তারা যেন দে কমিট ফর দি রিফর্মস দ্যাট উইল হেল্প ইকোনমি টু গ্রো। দেখুন, দেখুন মানুষ তো সবসময় বেশি প্রত্যাশা করে। এত বড় একটা ঘটনা যারা অংশগ্রহণ করেছেন ব্যাপক জনগোষ্ঠী, সেখানে অল্প কিছু লোক যারা বেনিফিশিয়ারি কিংবা যারা অপরাধী কিংবা যারা এই মানুষের জনগণের বিরুদ্ধে ছিল তারা ছাড়া সবাই কিন্তু এটাকে সমর্থন করেছে। ছাত্র জনতা, আমি বলবো পুলিশের বৃহৎ অংশ, এমনকি আপনার প্রশাসনের মধ্যেও কিন্তু সব কি জড়িত ছিল তা তো না। বেনিফিশিয়ারি ছাড়া, দুর্নীতিতে জড়িত ছিল যারা, তারা ছাড়া সবাই কিন্তু এটা সমর্থন করেছে, যার জন্য সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যাশা তো অনেক, প্রত্যাশা হচ্ছে আইনের শাসন, প্রত্যাশা হচ্ছে আপনার দুর্নীতি অপরাধীদের একেবারে বিচার করে তার ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া, প্রত্যাশা হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা, প্রত্যাশা হচ্ছে সরকার প্রশাসনের মধ্যে ব্যয় হ্রাস করা, এত বিশাল যে দুর্নীতি আছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া, প্রত্যাশা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনা, আমরা যেন বিশ্বমানের শিক্ষায় যেতে পারি, প্রত্যাশা হচ্ছে এত বিশাল যে জনগোষ্ঠী কিংবা 20 থেকে 25 লক্ষ তরুণ বাজারে আসছে তাকে শিক্ষিত করা, প্রশিক্ষিত করা, তার হাতে স্কিল দেওয়া, তাকে বিশ্ববাজারে তৈরি করা। প্রত্যাশা হচ্ছে আমরা যেন একটা নির্ঝঞ্ঝাট নির্বাচন, দ্যাট ইজ একটা স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে স্টেবল একটা গভর্নমেন্ট করা। আমি মনে করি যে প্রত্যাশা হচ্ছে সবার জন্য হাউজিংয়ের আমরা চিন্তা করা, এবং নিম্ন আয়ের মানুষের জন্য তার জীবন, তার আয়টাকে বাড়ানো, তার আয়ের বন্টনটাকে ন্যায্যতর করা, তাকে আবাসন দেওয়া, একটা পরিবহন দেওয়া। আমি তো বলবো যে সবটাই তো প্রত্যাশা। তো প্রশ্ন হচ্ছে এটা করার জন্য যে যে অল্প সময়ে আমরা একটা সরকারের কাছে চাচ্ছি, সেই সরকারের ক্ষমতা কতটুকু, সামর্থ্য কতটুকু, এবং তারা কি কোনো বিপ্লবী সরকার? এখানে যে বৈপ্লবিক পরিবর্তনটা হয়েছে, যেটাকে বলা যায় আপনি ইটস এ রেভলিউশনারি চেঞ্জ টুক প্লেস, এবং একটা গণ অভ্যুত্থান তো হয়েছে। এখন রেভলিউশনারি মাইন্ডকে আমি রেভলিউশনারি চেঞ্জ প্রত্যাশা করি, বাট আমি এটাও আবার বুঝতেছি যে এখন সময়ের বিবর্তনে যে এটা তো এই সরকার দিতে পারে না, কারণ এটা তো রেভলিউশনের সরকার না, রেভলিউশনারি গভর্নমেন্ট না। রেভলিউশনারি গভর্নমেন্ট হলে তার পেছনে একটা মিলিশিয়া থাকতো। জিয়াউর রহমান যেমন ক্ষমতায় এসে অল্প সময়ে অনেক পরিবর্তন করতে পেরেছিলেন। কেন পেরেছিলেন? কারণ তিনি সামরিক বাহিনীর লোক ছিলেন, তার পেছনে সামরিক বাহিনী ছিল। এখন এইখানে কিন্তু যারা আমরা বেরিয়ে গিয়ে সরকারকে, কোটিখানিক লোক বেরিয়ে এসে সরকার পালিয়ে চলে গেল, আমরা তো বাড়িতে চলে গেলাম তক্ষুনি। যে সরকার গঠিত হলো সেটা কি রেভলিউশনারি সরকার? না। তার পেছনে কি মিলিশিয়া ছিল, তাদের নিজস্ব কোনো মিলিশিয়া? নো। আমার এই সামরিক বাহিনী যারা ওই সরকারকে সহায়তা করেছে, সেই প্রধানই আছেন, সব জায়গায় তারাই আছেন, প্রশাসনে তারাই আছেন। অতএব
আপনি তো কোনো অর্থে এটা কোনো বিপ্লবী সরকার না। অতএব বৈপ্লবিক পরিবর্তন যেটা প্রত্যাশা করে মানুষ, সেটা এখান থেকে পাওয়া কোনো মতেই সম্ভব না। তারা যতটুকু করেছে আমি বলবো যে খারাপ করে নাই। এরকম তাদের মধ্যে অনেক উপদেষ্টারা আউট অফ দ্য বক্স যে কাজ করেছেন, যেমন আমাদের যোগাযোগ দায়িত্বে যিনি আছেন ফজল কবির সাহেব, উনি ভালো কাজ করেছেন। অর্থ উপদেষ্টা অনেক ভালো কাজ করেছেন। বাণিজ্য উপদেষ্টা ভালো কাজ করেছেন। একইভাবে আমি বলবো পরিবেশের রেজওয়ানা, তিনি ভালো কাজ করেছেন। তারপরে হলো আমি বলবো যে অনেকেই কিন্তু ভালো কাজ করেছেন। হয়তো দু একটা জায়গাতে, যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে বলা যেতে পারে, মানুষ যেটা প্রত্যাশা করে স্বাস্থ্যে একটা বিরাট পরিবর্তন, মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে কঠোর একটা, সেটা তো এই সরকারের পক্ষে সম্ভব না। কারণ একটা কালচারাল সিস্টেম, ডাক্তাররা সরকারি কাজের পরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে। এখন আমাদের কোনো ইন্স্যুরেন্স সিস্টেম নাই, ওই প্রাইভেট প্র্যাকটিস করে তারা কিন্তু রোজগার করে। আবার সরকারি হাসপাতালগুলোতে ডিমে তালে কাজ হয়, পরিচ্ছন্ন না, জবাবদিহি নাই, তার সীমাবদ্ধতা, একটা বেডের জায়গায় 5টা রুগী এসে ভর্তি হচ্ছে। এই সব তো বাস্তব। অতএব এইটার জন্য যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে আগানো, আমাদের সবার যেখানে দায়িত্ব আছে,